দর্শক, দেশে নানান কিছু হয়ে যেতেছে এখন। মানে এত কিছু হয়ে যেতেছে যে আমাদের পক্ষে, আমরা যারা আসলে অ্যাক্টিভিস্ট আছি কিংবা আমরা লেখালেখি করি, যারা তো সামাজিক মাধ্যমে লেখালেখি করি, অনেক মানুষ আমার লেখা পড়ে ইউটিউবে নতুন। কিন্তু মানে আমরা যারা আর কি দেশ নিয়ে ভাবি কিংবা অ্যাক্টিভিজম করি, তাদের পক্ষে আসলে এই এত রকম ঘটনা ঘটতেছে যে সেটা আসলে খেয়ে হারায় ফেলতেছি যে কোন বিষয়টা নিয়ে বলবো। একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় লিঙ্ক কিনা সেটা বোঝাটাও এখন কঠিন হয়ে যেতেছে। আবার মানি চারদিকে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা ঘটনার কথা আমি জাস্ট একটু বলি। ১ম টা হইতেছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন কর্মী বা নেতা যেটাই বলুন, তাকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো ঠিক না, ক্যাম্পাসে ঠিক বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে তাকে হত্যা করা হলো। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছে, বিশেষ করে ভিসি তার পদত্যাগ চেয়েছে, প্রক্টরের পদত্যাগ চেয়েছে। কিন্তু ছাত্রদল আসলে সে অর্থে খুব একটা বেশি মানে আওয়াজটা তুলতে পারে না, কিংবা ছাত্র মানে অন্য যেমন আমরা খুলনায় যেভাবে দেখছি যে ভিসিকে অপসারণের জন্য যেভাবে আন্দোলনটা হইছে এবং ভিসিকে শেষ পর্যন্ত সত্যি হয়েছে, কিন্তু ঢাকায় দেখলাম ছাত্রদল সেই অর্থে তেমন কোনো প্রেশার কিন্তু এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই। যদিও ছাত্রদল প্রতিদিনই দেখতেছি ওরা সমাবেশ করতেছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেটা খুব বেশি মিডিয়াতেও আলোচিত হলো না, বা খুব বেশি আওয়াজও আমার কাছে অন্তত মনে হয়েছে যে মানে আসে নাই। কেন আসে নাই সেটা আমি জানি না, কিন্তু ছাত্রদল হচ্ছে বর্তমানে ধরে নেওয়া যায় যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচাইতে বড় ছাত্র সংগঠন। কিন্তু তারাও সে অর্থে আওয়াজটা তুলতে পারে না, কিংবা তারা নিজেরাও হয়তো চায় না যে ওভাবে করে বড় করে আওয়াজটা তুলতে। আচ্ছা, এইটাই যখন ঘটতেছিল, এর মাঝে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করতে আসলো এই যমুনাতে। তাদেরকে মানে গরম পানি ছিটানো হইলো, তাদেরকে লাঠিচার্জ করা হইলো। ওইদিকে এর আগে কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে সেখানে ঠান্ডা পানি ছিটানো হয়েছে। এটা নিয়ে নানান কাণ্ড ঘটে গেছে, বোতল কাণ্ড, অনেক কিছু ঘটে গেছে। এগুলো কিন্তু সব একই সাথে ঘটা। এই 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 কাহিনীগুলো যখন ঘটতেছে, তার মাঝেই আবার ওই যে ইঞ্জিনিয়ার ইশরাক, যিনি কিনা আসলে ঢাকা দক্ষিণের মেয়র হতে চান, বা তিনি আসলে আদালতের রায়ে মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে। এরপরে আসলে নির্বাচন কমিশনও তাকে গেজেট প্রকাশ করছে। কিন্তু সরকার, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ, যিনি ছাত্র উপদেষ্টা, তা সরকার চাচ্ছে না, বা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় চাচ্ছে না তাকে এই মানে শপথ গ্রহণ করাইতে। এই নিয়ে ইঞ্জিনিয়াররা গত কয়েকদিন ধরেই মানে ক্ষোভ ছাড়তেছিলেন। এখন তারপরে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে তার যারা সমর্থক তারা ঢাকা দক্ষিণের যে নগর ভবন আছে সেখানে তারা কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছে এবং পুরো মানে জায়গাটায় ঘিরে রাখছে, সেখানে কাজকর্ম বন্ধ হয়ে আছে। এই পরিস্থিতির মাঝে আবার দেখলাম আরেকটা ঘটনা, সেটা হইতেছে যে মানে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। সেটা হচ্ছে যে মানে আর্মিতে, সশস্ত্র বাহিনী, শুধু আর্মি না, সশস্ত্র বাহিনীতে চাকরিচ্যুত কিছু মানুষ, যারা মানে সৈনিক থেকে শুরু করে অফিসার পদে, তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করলো, অবস্থান ধর্মঘট করলো। এবং সেখানে আমরা দেখলাম বর্তমানে যারা রানিং আর্মি, যারা জেনারেল পর্যায়ে আছে, তারাও এসে সেখানে কথা বললো এবং প্রেস ক্লাবে অনেকক্ষণ ছিল। মানে যেই জিনিসটা আসলে বাংলাদেশে কখনো ঘটে নাই। মানে সশস্ত্র বাহিনীর যে ব্যাপারটা, মানে সশস্ত্র বাহিনীকে মানে বিতর্কিত করার যে বিষয়টা, এটা আমরা এর আগে কখনো দেখিনি। যেটা আমরা এবার দেখতে পেলাম, এটা কিন্তু একদমই আনপ্রেসিডেন্টেড। মানে আমি অন্তত আমার বয়সে ৪৬ বছর বয়স হয়ে যেতেছে আমার, আমি এই বয়সে মানে দেখিনি। মানে ধারণা করি যে বাংলাদেশের স্বাধীনতার উত্তর পরবর্তী মানে যে পরবর্তী যে সময়, সেখানে আসলে এরকম ঘটনা এর আগে কখনো ঘটে নাই। তো মানে আর্মিতে, সেনাবাহিনীতে কিংবা সশস্ত্র বাহিনীতে ভেতরে কি ঘটতেছে সেটাও একটা বিষয়। বিশেষ করে করিডোর নিয়ে, বা আমাদের যে করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দরে বিদেশিদের হাতে তুলে দিয়ে, সেটা নিয়ে আসলে নানান কারণবশত আমাদের কাছেও আসে, ভিতর থেকেও খবর আসে। যেহেতু ভেরিফিকেশন করতে পারি না, আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে, যারা যা ইচ্ছা বলে দেয়, সেরকম আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু এটা শুনতে পাই যে ভিতরে এটা নিয়ে নানান রকম দ্বন্দ্ব চলতেছে। এর মাঝে গতকাল যেটা হইল সেটা হইতেছে যে ইঞ্জিনিয়ার ইশরাকের যারা সমর্থক, তারা আসিফ মাহমুদের কুশপুতলিকায় তারা জুতা মারছে, তারা সেটা পুরাইছে। এ নিয়ে এনসিপি যে নতুন গঠিত দলটা আছে, তারা আসলে তারা ক্ষোভে ফেটে পড়ছে। তারা বলতেছে যে যেই আন্দোলনের ফসল হিসেবে আপনারা এখন রাজনীতি করতে পারতেছেন, মানে বিএনপিকে বলতেছে, সে আন্দোলনের যে নেতা আসিফ মাহমুদ, তাকে আপনারা এভাবে করে জুতা মারতেছেন। আসিফ মাহমুদের একটা রক্তাক্ত ছবি দিয়ে তারা আসলে এক ধরনের সহানুভূতি পাওয়ার চেষ্টাও করছে।
কিন্তু এর মাঝে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই এত কিছু যখন হচ্ছে মানে পুরো এনসিপি যারা আছে হাসান আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম থেকে শুরু করে আদনান মাসুদ অন্যান্যরা সবাই আসলে এই আসিফের ব্যাপারটা নিয়ে লিখছে। আসিফ নিজেও একটা বিবৃতি দিচ্ছে, সেটা হচ্ছে যে মানে আসলে যেটা বুঝাই চেয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে এখন আসলে কোনোভাবেই শপথ বাক্য পাঠ করানো সম্ভব না, মানে তাকে আসলে ওই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে কি করা সম্ভব না, কারণ এই যে সময়ের একটা ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে। এরা বিতর্কিত একটা নির্বাচন তো হয়েছিল আওয়ামী লীগের আমলে, সেই নির্বাচনকে কি করে এরা বৈধ, এইরকম বিভিন্ন কথা তারা বলছে। ঠিক আছে, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইশরাক একটা স্টেটাস দিচ্ছে তার ফেসবুকে। সেখানে সে কি লিখছে আমি জাস্ট একটু পড়ে শুনি আপনাদেরকে। সেখানে সে লিখছে, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুক্ষিগত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ উনি বুঝাইতে চাইতেছেন যে উনি আসলে মেয়র হইতে চান না, অন্তর্বর্তী সরকারের কিছু কতিপয় ব্যক্তি, আমি ধারণা করে নিতেছি উনি আসলে ছাত্র উপদেষ্টা নিয়ে বুঝাচ্ছেন, কিন্তু ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপিতে যেহেতু একটা ভালো সম্পর্ক আছে, তাদের আসলে ক্ষমতা মানে কুক্ষিগত করা বা চিরস্থায়ী করার যে কুৎসিত যে রূপটা সেটা উনি বাইর করে আনতে চাইছিলেন, এটাই উনি বুঝাইতে যাচ্ছেন। এবং সেটা বুঝাইতে চাই তিনি বলছেন যে উনি অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা মাথা তুলে গালি গালাজও চুপ করে সহ্য করেছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকার, উনি ভোটার অধিকারের স্বার্থে লিখেছেন, মানে ভোটের অধিকারের স্বার্থে আর কি। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। অর্থাৎ উনি বলতে চাইতেছেন বিএনপির মেয়র হওয়ার, ওনাকে যে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানো হলো না, সর্বশক্তি দিয়ে যে এটা যে এখন মানে মানে আটকে দেওয়া হইলো, সেটার মধ্যে দিয়ে তিনি বুঝাইতে চাইছেন যে আগামী নির্বাচনটা আসলে কোনোভাবেই আর ফ্রি ফেয়ার হবে না। এবং উনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিচ্ছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে, একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। মানে উনি বলতে চাইতেছেন যে এরা নাকি হাসিনার মতোই, আপনারা বুঝতে পারতেছেন যে বিচার কার্য যেটা আছে নির্বাচন কমিশন এদের সবাইকে প্রভাব বিস্তার করতেছে। এবং উনি বললেন যে একদিন এদের নাম পরিচয় প্রকাশ পাবে। মানেটা কি? আপনি নাম পরিচয় প্রকাশ পাবে, আপনি এত কথা বলতেছেন, গণতন্ত্রের কথা বলেন, তা আপনি নাম পরিচয় প্রকাশ করতে আপনার সমস্যা কি? আপনি কি ভয় পাইতেছেন নাকি? মানে আপনাদের বিএনপির মতো একটা বড় দল, এখন ধরে নেওয়া হয় যে মানে পট পরিবর্তনের পরে বিএনপি হইতেছে সবচেয়ে বড় দল, তাহলে আপনি তাদের নাম পরিচয় কেন প্রকাশ করে দিলেন না? নাকি আপনার মাঝেও ভয় কাজ করে, নাকি আপনিও এখন নতুন দলটা কিংবা সরকারকে ভয় পাচ্ছেন? এরপরে উনি যেটা বলছেন সেটা হচ্ছে পরিষ্কার করে বলছেন, সেটা হচ্ছে যে আর কিছু না, মানে এদের আসলে মানে সরকার থেকে হটাইতে হবে বা এই ধরনের কিছু। যাও, এখন যেটা ঘটনার পরিপ্রেক্ষিত যেটা হচ্ছে, এরপরে গতকাল সন্ধ্যায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ, তিনি বলছেন যে ইশরাককে আজকে এবং আগামীকালের মধ্যেই যেন শপথ বাক্য পাঠ করানো হয়, নাহলে কিন্তু ঘটনার পরিস্থিতি অন্যদিকে মোড় নিবে। এবং আজকে আমি যখন এই কথাটা বলতেছি তখনও কিন্তু ইশরাকের সমর্থকরা নগর ভবন ওই দখল করে আছে, সেখানে কিন্তু তারা আন্দোলন করতেছে। ইশরাক নিজে আবার সেটা লাইভ আবার তার নিজের ফেসবুক পেজে কিন্তু প্রচার করতেছে। তো এই যখন অবস্থা, একটা দ্বান্দ্বিক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদের একটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি এর মাঝে আবার পাইলাম। গতকাল দেখলাম যে ভিপি নূর, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যিনি প্রধান, তিনি গতকাল বলছেন এই যে ছাত্র উপদেষ্টারা আছে, ছাত্রদেরকে দেখেন, এদেরকে আন্দোলনের সময় বা তার আগে, কারণ এদের ভিপি নূরের দলে ছিল বেশিরভাগই, এদের অনেকেই, এদেরকে নাকি এদের বাসা ভাড়া দেওয়ার জন্য, মেস ভাড়া দেওয়ার জন্য ইশরাক তাবিদ আওয়ালের কাছ থেকে টাকা এনে দিত। এটা ভিপি নূর কিন্তু গতকাল পরিষ্কার করে একটা মানে টক শোতে বলছেন। এটা শুনে আমি ভাবলাম যে আসলে বাংলাদেশের রাজনীতি কিভাবে চলে এবার বুঝেন। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমার মতো সাধারণ নাগরিক, তারা আসলে নিজেদের মতো করে বুঝে নিন। এই ইশরাক এবং তাবিত আওয়াল, আপনারা জানেন যে এরা আসলে একটা রাজনৈতিক পরিবারের অংশ এবং এরা মানে সামর্থ্যবান পরিবারের অংশ, এদের অনেক অর্থ আছে। সুতরাং অন্যান্য রাজনৈতিক দল কিংবা এই বিএনপির মাঝেই অনেকেই হয়তো তাদের দ্বারা অর্থনৈতিকভাবে উপকৃত হয়, সেটা আমরা ধরে নিতে পারি। এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি এবং সরকার কিংবা এনসিপি, সরকার দলীয় বিএনপির ভাষ্য অনুযায়ী সরকার দলীয় যে দল এনসিপি, তাদের মধ্যে কিন্তু একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। এদিকে আমরা জানি উত্তরপাড়া বা যেটাকে আমরা বলি সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনীর জায়গায়, সেখানেও একটা অস্থিরতার ব্যাপারটা বিরাজ করছে বলে আমাদের মনে হয়। শিক্ষাঙ্গনেও মানে কোনো স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় নাই। এমন পর্যায়ে অধ্যাপক ইউনূস
তিনি একটা ঐক্যমতের কমিশনের কথা বলছেন। সেই ঐক্যমত কমিশনের কাজটা কি? তারা গঠন করছেন। এতদিন ধরে সেই কমিশনটা আছে। আমি তো দেখতেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্র্যাকশন শুধু বাড়তেছেই। জামাতে ইসলাম কয়দিন আগে এই মাহফুজ আলমকে প্রায় পারলে অবাঞ্ছিত ঘোষণা করে এমন একটা অবস্থা। মাহফুজ আলমকে নিয়ে জামাতের শিবিরের লোকজন যা তা বলে বেড়াচ্ছে। এখন বিএনপির লোকজন আসিফকে নিয়ে বলতেছে। আবার আসিফের দল বা আসিফের দল নাও হোক, এনসিপির দল বিএনপিকে নিয়ে যা তা বলতেছে। মানে একটা পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যেতেছে। এখন এরকম ঘোলাটে পরিস্থিতি যদি হয় তাহলে আসলে দেশের আমরা যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছিলাম বা আমরা জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে মানুষ যে নতুন একটা বন্দোবস্তের কথা, নতুন রাজনৈতিক একটা স্বপ্ন দেখছিল যেখানে আসলে বৈষম্যহীন সমাজ হবে, মানুষ কথা বলতে পারবে। এই কথা বলতে পারা নিয়েও তো আসলে অনেক কিছু আছে। যে আমরা দেখলাম যে সাজিদ সালামের পোস্টে একজন কথা বলাতে মানে একজন শিক্ষা মন্ত্রণালয় আবার দেখলাম যে এই শিক্ষামন্ত্রী উপদেষ্টাকে নিয়ে কথা বলার কারণে তাকেও আবার একজন মানে শিক্ষককেও বরখাস্ত করা হয়েছে। মানে তাহলে কথা বলার যে অধিকার সেটাও কি কেড়ে নেওয়া হচ্ছে কিনা? সব মিলায় পরিস্থিতি খুব ঘোলাটে। এখন আমার কথা হচ্ছে বিএনপি বিশেষ করে যে সবচাইতে বড় দল, সেই দলটা যদি সরকারের কাছ থেকে সমর্থন উঠায় নেয় তাহলে সরকারের অবস্থাটা কি হবে? তাহলে অধ্যাপক ইউনূস কেন এই বিষয়টা বুঝতেছে না? তার তো উচিত অবশ্যই সবাইকে সঙ্গে নিয়ে কথা বলা। এই দলগুলো কি চায়? তারা আসলে কি আপনারা করিডোর দিতে চাচ্ছেন? আপনারা সংস্কারের কথা বলে নির্বাচনের কথা আপনাদের যেগুলো মূল কথা সেই জায়গাটা না গিয়ে আপনারা এইসব করতেছেন, বন্দর দিচ্ছেন। এই রাজনৈতিক দলগুলো অনেকে মানতেছে না। তারা মনে করতেছে যে হয়তো তাদেরকে পাশ কাটায় এগুলো যাইতে হইতেছে। তো এগুলো তো আসলে আপনারা যে করতেছেন, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলে এতে তো কোনো ভালো কিছু হবে না। এরকম যদি সংঘাতময় পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। পরিস্থিতি যদি হয় তাহলে দেশের ভবিষ্যৎ এরপরে কোন দিকে যাবে? আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ আপনারা করছেন। আওয়ামী লীগ তো আর আকাশে উড়াইয়া যায় নাই। তারাও আছে। সুতরাং সবকিছু মিলায় পরিস্থিতি কোন দিকে যাবে আমরা সাধারণ জনগণ কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই আছি। অধ্যাপক ইউনূস যেহেতু এখন বর্তমান সরকারের প্রধান, তার উচিত হবে এখন শক্ত হাতে হাল ধরে সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে আমি মনে করি অন্তত একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়া। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে।